উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য হলো আসাম। বাকি ভারতবর্ষের রাজ্যগুলির সাথে উত্তর পূর্ব রাজ্যগুলির সড়কপথে যোগাযোগ সাধন করেছে এই রাজ্য। সেই অর্থে গুয়াহাটির অবস্থানগত তাৎপর্য কিন্তু অনেকটাই। প্রাচীন অহোম রাজ্যের উত্তরাধিকার সূত্রেই আসাম নামকরণ। সবুজ পাহাড়ে ঘেরা ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত এই শহর। আমরা সরাইঘাট ধরে এসে পৌঁছেছি এই বিহুর দেশে। আজকে ঘুরে দেখব উমানন্দ মন্দির, সাথে ব্রহ্মপুত্রের উপর রোপওয়ে চড়া তো আছেই, আর থাকছে মিউজিয়ামের কিছু ঝলক। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এই হচ্ছে ভাই সকাল সকাল বাইরেটা দেখো। মোরলেস এখন টাইম হচ্ছে 8:55। বাইরে যা গরম এই মুহূর্তে, মানে গা হাত পা জ্বালিয়ে দিচ্ছে আর কি। গুয়াহাটির যে অবস্থা পুরো হাঁসফাঁস করছে, বিশাল বিশাল গরম, দিনে কি রাতে কি, মানে এসি ছাড়া এক মুহূর্ত মনে হবে থাকা যাবে না, এমন অবস্থা। বেসিক্যালি আমরা এখন আছি হচ্ছে আসাম, গুয়াহাটি। তো লাস্ট ব্লগ যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবে। বাই ট্রেন আমরা গুয়াহাটি এসে পৌঁছেছি। মেন গুয়াহাটি আসার যে উদ্দেশ্য আর কি, সেটা হচ্ছে কামাখ্যা মায়ের দর্শন করা। আমি আগেও এসেছি 2019-এ, কিন্তু বাড়ির আর কেউ আসেনি আর কি। তা সবাই মিলে একটা পুজো দেওয়ার ইচ্ছা ছিল, তো সেটা টাইম বহু কষ্টে বেরিয়েছে। কামাখ্যা মায়ের টেম্পল ভিজিট করলে, কামাখ্যা দর্শন করলে, তারপরে যদি উমানন্দা ভিজিট না করো দেন নাকি কামাখ্যা দর্শন সাকসেসফুল হয় না বা সম্পূর্ণ হয় না। তো সেই কারণে আমরা যাব উমানন্দা ভিজিট করতে। তো এখান থেকে বেশি দূর না, বেসিক্যালি আমরা যে জায়গাটা আছি নর্থ গুয়াহাটি আর কি, খুব একটা ডেভেলপ নয় জায়গাটা। মেন সিটিটা হচ্ছে ব্রহ্মপুত্রের উল্টো দিকটাতে, তো আমরা উত্তর দিকটাতে আছি। তো এখানে সেই রকম অর্থে গাড়ি ঘোড়া সেই অর্থে পাওয়া যায় না। মেন সিটি থেকে অনেকটাই ডিটাচড, মানে মেন সিটিতে যেতে গেলে সেই ব্রহ্মপুত্রকে ক্রস করে উল্টো দিকে যেতে হবে। সকাল সকাল প্রচণ্ড গরম, আকাশে মেঘ আছে হালকা, বাট বৃষ্টির কোনো চান্স নেই। কালকেও মেঘ করে এসেছিলো, কিন্তু সেই অর্থে বৃষ্টি কিন্তু হয়নি। বেসিক্যালি এই গাছগুলো সব মামি নিজের হাতে বানিয়েছে আর কি। দেখো একটা বনসাই আছে, বনসাই বট, মানে অসত্য আছে একটা। বিশেষ করে এই অ্যাডেনিয়ামটার কালারটা খুব সুন্দর, দারুণ কালার অ্যাডেনিয়ামগুলোর। আকাশে মেঘ আছে, বৃষ্টির কোনো চান্স নেই, গরম প্রচণ্ড। তো মোটামুটি আমরা ফাইনালি এখন বেরোচ্ছি। 9:50-এর মতন টাইম হচ্ছে। লোকাল ভাষায় যেটাকে ওরা বলছে টমটপ টোটো বা ইঞ্জিন রিক্সা আর কি। তা ওইটা ধরে দাদা গ্যাস নিয়ে যাচ্ছে, দেন মাঞ্জাও ঘাট অবধি যাবো। খুব একটা বেশি ডিস্টেন্স নয়, 5 মিনিটসের মতন টাইম লাগবে যা বললো। অ্যাকচুয়াল ফেরির টাইমটা নিয়ে একটুখানি চাপের আর কি, আধা ঘন্টা কি 1 ঘন্টা। যদি 1 ঘন্টা ডিফারেন্সে চলে তো মুশকিল, মানে হ্যাভেল করতে একটু মুশকিল হয়ে যাবে। কারণ অলরেডি 10টার মতন বাজে, যদি 10টার ভেসেল বেরিয়ে যায় দেন 11টা, মানে চাপের ব্যাপার। একটু গ্রাম ব্যাপারটা আছে। তবে গাছপালা প্রচুর, এখানে ভর্তি গাছপালা। এই তো আমরা নদীর কাছাকাছি চলে এসেছি। ওই যে মাঝখানে ওইটা হচ্ছে উমানন্দ আইল্যান্ড। এখানে টাইম টেবিল দেওয়া আছে দেখো, 7:30, 8:20, 9:25, মানে এটা মেবি 10:20 ভেসেলটা আমরা পাবো আর কি। এই হচ্ছে ভেসেল ঘাটে যাওয়ার রাস্তা। সামনেই ব্রহ্মপুত্র নদ আর কি, বিশাল চওড়া। এই সময় জাস্ট এন্ড অফ মনসুন আর কি, পুরো জলে ভরে আছে এই সময়, আর প্রচুর লোক ঠিক করছে। পুরো ভেসেল পুরো ভরে গেছে দেখো। মোটামুটি টিকিট নিয়ে আমরা এই ভেসেলে উঠলাম। তো ভেসেল আমাদের ছেড়ে দিয়েছে, আর এখানে প্রচণ্ড শব্দ হচ্ছে। পেছনে ভেসেলের ইঞ্জিনটা আছে আর কি বেসিক্যালি। তো দেখতেই পাচ্ছ মোটামুটি আমরা ওই ঘাটটা থেকে আর কি ভেসেলটা ছেড়ে বেরোলো, মাঞ্জাও ঘাট। তো এখান থেকে আমরা যাবো হচ্ছে কাছারি বাজার, আর ডান দিকে পড়ছে দেখো রোপওয়েটা, উমানন্দা রোপওয়ে। পুরো এই যে মাঝখানে যে আইল্যান্ডটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে পিকক আইল্যান্ড বা উমানন্দা আইল্যান্ড বলতে পারো। মানে এখানেই উমানন্দা টেম্পলটা আছে। তো আমাদেরকে ফার্দার ফ্যান্সি বাজার থেকে দেন আবার ভেসেল ধরে এই আইল্যান্ডে আসতে হবে। ডাইরেক্ট এখান থেকে মাঞ্জাও থেকে ভেসেল চলে না। তো ভেসেলের ভাড়া নিল 20 টাকা, 5 টাকা করে টিকিট 4 জনের। তো বেসিক্যালি এখানে আর একটা সেকেন্ডারি ব্রিজ হচ্ছে আর কি, মানে মেন হচ্ছে এর পিছনটাতে আছে সরাইঘাট ব্রিজ, তো যেটা থ্রু দিয়ে মেন নর্থ অ্যান্ড সাউথ গুয়াহাটি কানেক্ট হয়। তো এই ব্রিজটার কাজ মোটামুটি কমপ্লিট হওয়ার মুখে আর কি। তো এটা হয়ে গেলে এই মানুষকে এত ফেরিতে চলাচল করতে হবে না, যা ডাইরেক্ট নর্থ টু সাউথ কানেক্ট হয়ে যাবে। টাইম লাগছে প্রায় 13-14 মিনিট, বেশি না, অ্যাপ্রক্স 15 মিনিটের মতো।
হ্যাঁ এক্স্যাক্ট, আমাদের গঙ্গাতে যেমন প্রচণ্ড স্রোত থাকে নদীতে, সেই কারণে ভেসেল চলতে একটু টাইম লাগে, কিন্তু সেই ব্যাপারটা তো এখানে নেই, তো সেই কারণে খুব তাড়াতাড়ি ক্রস করে যায় আর কি। ফেরি থেকে বেরিয়ে দেখো প্রচণ্ড ভিড় লেগে গেছে, কিচ্ছু করার নেই, প্রচুর লোক বেসিক্যালি নর্থ ব্যাঙ্ক থেকে সাউথ ব্যাঙ্কে আসে আর কি। তো এখানে বেসিক্যালি অনেক প্রাইভেট বোট চলে আর কি, তো এইটা হচ্ছে সরকারি। তো এখানে একটুখানি দেখি খবর নিয়ে কটায় কি ভেসেল আছে না আছে। শুক্রেশ্বর ঘাট, এটা এখান থেকে উমানন্দ যাওয়ার ভেসেল পাওয়া যাবে, আর টিকিট হচ্ছে 40 টাকা পার পারসন, আর ভেসেলের টাইমিংটা এখানে দেওয়াই আছে দেখতে পাচ্ছ। তো একটু আগেই এসে গেছি, তাই ভেসেল একটু সিট পাবো, কারণ আগের যে ভেসেলটাতে এলাম সেটাতে তো সিট পাইনি, পুরো দাঁড়িয়ে এসেছি। এই তো আগে চলে এসেছি, যাই বাবা গিয়ে আগে একটু বসে পড়ি। চলে এসছে আমার গেন্ডিকা জুস, বাকি দুটো নিয়েও গেছে মা বাবাকে দিতে। এই যে সামনে আমাদের শিপ আসছে, মানে এখানকার ভাষায়, আমাদের ওখানে আমরা ভেসেল বলি ওগুলোকে, এটা এখানে জাহাজ বলে। যাই হোক, ভাড়া নিল 40, আপ ডাউন মিলিয়ে একসাথে 20 টাকা যাওয়ার 20, আসার 20। ওখানে আর কাটতে হয় না, মানে ফেরার সময় কোনো ভাড়া কাটতে হবে না। এই ভেসেলে করে আমরা চললাম উমানন্দ মন্দির দর্শনে। কথিত আছে সতীর দেহত্যাগের পর শিব এখানেই ধ্যানমগ্ন হয়ে নিজেকে শান্ত করেছিলেন, তাই কামাখ্যা দর্শনে এসে উমানন্দ দর্শন না করলে কামাখ্যা দর্শন অসম্পূর্ণই থেকে যায়। তো ধরতে গেলে আমরা আইল্যান্ডটাতে পৌঁছে গেলাম আর কি, আর সেই যে ওই দিক থেকে রোপওয়েটা মেন স্টার্ট হয়েছে আর গেছে নদীটা ক্রস করে উল্টো দিকে, আর এই হচ্ছে জাস্ট আইল্যান্ডটাতে আমরা পৌঁছালাম, পিকক আইল্যান্ড বা ময়ূর আইল্যান্ডও বলে এটাকে। তো এই জায়গাটা দেখে খুব সুন্দর লাগছে আর কি, দেখ পাথর এরকম পড়ে আছে, তারপরে উপরে গাছপালা, বেশ ছাওয়া ছাওয়া আছে নিচটা, ওইখানে বসলে কিন্তু বেশ ভালো শান্তি আছে গাছের তলায়, কিন্তু আশা করি ওই জায়গাটা পৌঁছানো যায় না আর কি, যাওয়া যায় হয়তো বারণ করবে, যেতে দেবে না। তো এই হচ্ছে ওপরে মন্দিরে চড়ার রাস্তা, সিঁড়ি দিয়ে উঠতে হবে ধীরে ধীরে ওপরে, আর এই হচ্ছে ভেসেল ঘাট। দেখো এই ভেসেল ঘাটে ভেসেল লাগার পরেই আমরা এই রাস্তা দিয়ে ওপরে এলাম। তো এখানে পুজোর ডালা পাওয়া যায়, ডালা বা প্রসাদ এখান থেকে কিনে নিয়ে পুজো দিতে পারো তোমরা সবাই এসে। তো আপাতত আমরা হাল্লা হয়ে বসে পড়েছি, বেসিক্যালি এত গরম চারদিকে পারা যাচ্ছে না, আসামে এতটা এক্সপেক্টেড ছিল না যে এতটা গরম পাবো, বৃষ্টিও হয়নি লাস্ট 5-6 দিন ধরে বলছে, তারপরে পুরো গুমোট হয়ে আছে ওয়েদার। তো এখানে বেশি সিঁড়ি নয়, 120-130টার মতন হয়তো ম্যাক্সিমাম সিঁড়ি হবে। তো আপাতত আমরা সিঁড়িতে এইভাবে বসে পড়েছি। ওই রে আছি, প্রাণটা আছে। যাই হোক এইভাবে বসে পড়েছি, এখন খানিকক্ষণ একটু রেস্ট নিই, কারণ রিটার্ন ফেরি হচ্ছে প্রায় 1:30টার সময়, আর এখন অলমোস্ট বাজছে সবে কত 11:15 মতন হবে না, 11:15 মতন, আমার হাতে টাইম আছে। তো খুব একটা বেশি চাপ নেই, ওপরে খালিই থাকে মন্দির, পুজো দিয়ে চলে আসতে পারবো ঠিক টাইমের মধ্যে। প্রস্ফুটিত উমানন্দ, যেটাকে বিস্তার করে বলে উমা আনন্দ, উমা অর্থাৎ পার্বতী দেবী এখানে এসে আনন্দ পেতেন, সেই কারণে এই জায়গাটার নাম উমানন্দ। বেসিক্যালি এটাই হচ্ছে পাথ হয়ে আর কি, তলা থেকে ওপরে আসার এবং ওপর থেকে পুজো দিয়ে নিচে যাওয়ার। ভেসেল থেকে নামার পর কিছুটা সিঁড়ি আছে, 120টার মতো সিঁড়ি অ্যাপ্রক্স, সিঁড়ির মধ্যেই দেখবে প্রসাদের দোকান আছে, 50 টাকা 200 টাকা, অ্যাজ ইউজুয়াল 50 টাকার প্রসাদটাই আমরা নিয়েছিলাম, কিছুই না, একটু নকুলদানা দেওয়া থাকে, ফুল টুল দেওয়া থাকে। তো সিঁড়ি দিয়ে ওঠার পরে ওই যে উমানন্দ মন্দির, এটার মধ্যে দিয়ে ঢুকে যেতে হয়। তো জেনারেলি দেখাচ্ছে যে মন্দিরের মধ্যে ফটো তোলা নিষেধ, তো সেটা মানাটাই উচিত আমার মনে হয়। ভেতরে যেখানে আছে গণেশ মন্দির আছে, যেখানে সবার ফার্স্ট পুজো দিতে হয়, তো গণেশ মন্দিরে দেওয়ার পর লাইনের মধ্যে ঢুকে গিয়ে ওই যে শিব পার্বতী উমানন্দা মন্দিরটা অনেকটা নিচে, এবং সেই জায়গাটাতে কিন্তু কোনো রকম আলো নেই, একদম অন্ধকার, আরেকটু নিচে গর্ভগৃহে নামতে হবে। তো দেন উমানন্দা মানে শিব পার্বতীর মন্দিরে পুজো দেওয়ার পর চারপাশে আরও অনেকগুলো মন্দির আছে ছোট ছোট করে, দুর্গা মন্দির আছে, ওদিকে আরও 3-4টে মোটামুটি শিব মন্দির আছে আলাদা করে। তো এই মন্দিরগুলো ঘুরে দেখতে পারো, চাইলে পুজো দিলেও দিতে পারো বা শুধু প্রণাম করেও আসতে পারো। চারপাশটা ঘুরে দেখার মতো মোটামুটি একটা করে যে ভেসেল আসে, প্রায় 1-1.5 ঘন্টা পরে নেক্সট ভেসেলটা থাকে। তো সেই টাইমটা কিন্তু এখানে চারপাশটা ঘুরে দেখার জন্য অনেকটা জায়গা আছে, এবং এই জায়গাটা শান্তির, কারণ ছায়া ঘেরা আছে। দেন পুজো দিয়ে এখানে একটু টাইম কাটিয়ে ঘুরে নেক্সট ভেসেল নিয়ে যাও, কারণ ভেসেলে যখন আসবো প্রচণ্ড গরম, খুবই অস্থির লাগছিল, বাট এই জায়গাটাতে আসার পরে কিন্তু পুরো শান্তি, ভগবান দর্শন করেও শান্তি, আর পরিবেশটাও এতটা ঠান্ডা, গাছপালা আছে, খুবই ভালো লাগবে। তো বেসিক্যালি এই দিক থেকে
নদীর আরেকটা দিক আর কি দেখা যাচ্ছে। এই যে হ্যাঁ, আমরা এই যে এটা হচ্ছে নর্থ ব্যাঙ্ক ধরতে গেলে, ওখানে গিয়ে রোপওয়েটা শেষ, এটাই নর্থ ব্যাঙ্ক, সাউথ ব্যাঙ্কটা হচ্ছে পেছনের দিকে। তো এই যে রোপওয়েটা কেবিনগুলো যাচ্ছে ওইটা স্টেশন, ওখানে গিয়ে এন্ড হয়ে যাবে রোপওয়েটা। তো এখানে হনুমানজিরও একটা মন্দির আছে, দেখো হনুমান টেম্পল, একটা ডিফারেন্ট দিক আর কি। আর মোটামুটি যারা প্রাইভেট নৌকায় করে এসছে আর কি, তাদের জন্য এই জেটিটা। দেখতে দেখতে আমাদের বোট চলে এসছে। সরু বাঁশের সাঁকো দিয়ে দেখো নামার কেমন হিড়িক পড়ে গেছে। তো নেমেই আমরা দেখতে পেলাম একটা অটো দাঁড়িয়ে আছে। 4 কিলোমিটার যাওয়ার জন্য জিজ্ঞাসা করলাম, ভাড়া বলল 400 টাকা। তাই আমরা বাসে করেই যাব ঠিক করলাম মিউজিয়ামে। আর এসি বাসে মাত্র 10 টাকা দিয়ে আমরা পৌঁছে গেলাম মিউজিয়াম। এখানে ম্যাক্সিমাম সব দেখছি ইলেকট্রিক বাস চলে, সুন্দর বেশ সুন্দর বাস, সব ইভি ইলেকট্রিক বাস, ফুল এসি। আসাম স্টেট মিউজিয়াম আর কি। দেখি এখানে কেমন কি আছে না আছে, ঢোকা যাক চলো। টিকিট প্রাইস হচ্ছে 33 টাকা করে নিল, 4 জনের 132 টাকা। ক্যামেরার জন্য আলাদা চার্জেস হচ্ছে কত, 777 টাকা লেখা। টিকিট কেটে ঢুকে পড়লাম মিউজিয়ামের ভেতরে। মিউজিয়ামটা বেশ বড়, টোটাল 3টে ফ্লোর। ভেতরে ঢুকলে মনে হয় গোলকধাতা, একে অন্যকে খুঁজে পাওয়া মুশকিল। প্রথমে চলে এলাম এই দিকটায়। দেখো এখানে আছে বেশ কিছু অস্ত্রশস্ত্র, যেগুলো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় ব্যবহার হয়েছিল। এদিকে আছে আরো কিছু কামান, মোটর, রাইফেল, এগুলো খোদাই করার যন্ত্র। এই দেখো ছোটবেলার ইতিহাসটা কেমন চোখের সামনে চলে এলো। মহেঞ্জোদারো সভ্যতার রেপ্লিকা বানানো আছে এখানে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে জাপানিজ রাবার শুট কোহিমা থেকে পাওয়া গেছিল। উদ্ধারকারীরা এটা পড়তো আর কি, এটা ইউজ করেছিল এই শুটটা। মহেঞ্জোদারোর মোহর, ছাঁচ, এগুলো বেসিক্যালি ছাঁচের ওপরে দিয়ে মোহরটা তৈরি হতো। এদিকে আছে বেশ কিছু দেবদেবীর মূর্তি, কি নিখুঁত হাতের কাজ। দেখেছেন আমাদের বাড়িতে দেখেছি ছোটবেলায়, ওই যে শিকে বলে, শিকে ওই যে উপরে দেখো ঝুলছে, নিচে মাছগুলো ওর উপরে রাখো। তখন তো ফ্রিজ ছিল না, এই শিকের মধ্যেই রাখতো। নিচে হচ্ছে আগুন জ্বলছে, চুলা জ্বলছে, ওই যে সেটাকেও দেখিয়েছে। গুড় তামাকের সেই ছিলিম। এটা দেখাও, এই যে এটাকে বলে কোন ক্যান বাস্কেট। এর মধ্যে আলমারি ছিল না তো, কি ভ্যালুয়েবল। ও আচ্ছা, মূল্যবান জিনিসপত্র। বাবা প্রাচীন জামানার খাট দেখো, বাঁশ দিয়ে শুধু উঁচু করে, তার উপরে কাপড় পাত। যাই হোক, এইটা আমরা ইউজ করেছি, হ্যাচাক আমরা ইউজ করেছি। বক্স খাটের কনসেপ্ট এসে, বেড কাম স্টোরিং বক্স। বক্স খাট এখন কাটছে। এই তো এগুলো সেই স্টোর করে রাখা। আর দেন পট, লোকাল মাটির ফিশিং বাস্কেট। এটা তো এখনো ইউজ হয়, এরকম জিনিস এখনো ইউজ হয়। মাছ ধরার সুতো কাটার মনে হয় এটা। এই যে লেপটেপ গুলো তখন এইভাবে তুলে রাখা হতো ঝুলিয়ে, তখন তো আমরা আলমারির মাথায় তুলে রাখি এখন। চরকা মনে হয় সুতো কাটতো এটাতে। এই হচ্ছে আসাম স্টেট মিউজিয়াম, 1940 সালে স্থাপিত। মোটামুটি আমরা ভিজিট কমপ্লিট করলাম, ভালো লাগলো দেখে। কিছু বুঝলাম, কিছু বুঝলাম না, মোটামুটি তাও দেখলাম। এবার বেরোই, কিছু খাওয়া দাওয়া করতে হবে, খিদে পাচ্ছে। চলে এসছে কম্বো নিয়েছিলাম এখানে এসেও, সেই ফ্রাইড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান। 3 পিস চিকেন মাঞ্চুরিয়ান আছে, ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের কোয়ান্টিটিটা কিন্তু অনেকই আছে, আর বাবুর পছন্দ হলো না কোয়ান্টিটিতে, বিশেষ করে চিকেনে। তো আবার অর্ডার করে দিয়েছে চিকেন হাক্কা নুডলস। তো ফার্দার আমরা আবার বাসে উঠে পড়েছি, গার্লস কলেজ। পুনরায় আমরা বাসে এখন যাবো রোপওয়ে আর কি। খুব একটা বেশি দূরে না, খুব বেশি হলে 2 কিলোমিটারের মধ্যে হবে আর কি। আসার সময় আমরা এসি বাসে এসেছিলাম, তো এখন এসি বাস পেলাম না আর কি, নর্মাল বাস। বেসিক্যালি চলে এসেছি রোপওয়ে স্টেশনের মধ্যে। বেসিক্যালি একটা পার্কিং প্লেস, দেখো বড়ো সড়ো পার্কিং প্লেস। এখানে ভালো গাড়ি রাখার জায়গা আছে। উপরটা থেকে রোপওয়েটাকে ছাড়, উপরটার থেকে রোপওয়েটা যায় আর কি। ফার্স্ট সেকেন্ড বা থার্ড ফ্লোর থেকে মেবি যায়। আর সাউথ ব্যাঙ্ক থেকে যাবে হচ্ছে নর্থ ব্যাঙ্ক। জায়গাটার নাম হচ্ছে কাছারি বা এরম একটা কিছু, কাছারি বা এরম একটা কিছু বলছিল। আমার সাথে আসবি, এরম ভিআইপি ট্রিটমেন্ট পাবি, নয়তো নিচে বসে থাকতে হতো। তারপর তো আমরা ওয়েটিং হলে বসে আছি আর কি, রোপওয়ের জন্য, গুয়াহাটি রোপওয়ে।
লাভলি, ওয়েল মেনটেন্ড, দারুণ ভিউ। না সামনে চলে যাও, বসতে পারো, কোনো প্রবলেম নেই। তো বেসিক্যালি আমি যখন ফার্স্ট এসেছিলাম তখন রোপওয়েটার কাজ কমপ্লিট হয়নি, আমি 2019-এর কথা বলছি। তো তারপরে মানে ধরতে গেলে তখন রোপওয়েটা একটা ছোট শিশু ছিল আর কি, চাইল্ড। তারপরে ধীরে ধীরে বড় হয়ে ওঠা, বেড়ে ওঠা, এখন তার ফুল ফেসে চলছে। এগুলো দেখতে খুব ভালোই লাগে আর কি, একটা ইমোশনাল কর্নারও আছে রোপওয়েটার সাথে। তো বেসিক্যালি আমরা এখন ব্রহ্মপুত্র নদের ওপর দিয়েই যাবো, আর মাঝখানটাতে পড়বে হচ্ছে ওই যে পিকক আইল্যান্ড বা যেখানে উমানন্দা টেম্পলটা ছিল, তার উপর দিয়েই বেরিয়ে যাবো আর কি। আমরা সাউথ ব্যাংক থেকে স্টার্ট করে নর্থ ব্যাংকে গিয়ে পৌঁছাবো। যেটা হচ্ছে HFL এর মার্কিং আর কি মেবি। তো হ্যাঁ, হাই ফ্লাড লেভেল, যদি এই লেভেলের ওপরে উঠে যায় দেন বন্ধ করে দিতে হবে রোপওয়ে, তখন রোপওয়ে চালায় না। তা মোটামুটি আমরা এখন এই পিকক আইল্যান্ডের কাছে চলে এসেছি আর কি। নিচে দেখো সেই ফেরি বোটগুলো দাঁড়িয়ে আছে, এখানেই হচ্ছে উমানন্দা টেম্পলটা আছে আর কি, শিব পার্বতীর টেম্পল, যে টেম্পল ভিজিট না করলে কামাখ্যা দর্শন অসম্পূর্ণ থেকে যায়। আমরা সাউথ ব্যাংক থেকে নর্থ ব্যাংকের দিকে এলাম, আর রিটার্ন যাবো না, এখান থেকে স্পেশালি নিচে চলে যাবো আর কি। এই হচ্ছে রোপওয়ে স্টেশন, এইখান থেকেই কেবিনটাকে ছাড়ে আর কি, কিছুক্ষণের মধ্যে ছাড়বে, চলে যাবে। আর প্লাস ওদিক থেকে আর একটা কেবিন চলে আসবে। তো বাইকেবল রোপওয়ে, সেফ রোপওয়ে এবং যথেষ্ট সুন্দর, জার্ক ফ্রি, ডেভেলপড বাই দামোদর রোপওয়ে অ্যান্ড ইনফ্রা লিমিটেড। আর এই বর্তমানে উষা প্রেগো এটার অপারেশন অ্যান্ড মেনটেন্যান্সের কাজ করছে। দারুণ, ব্রহ্মপুত্র নদের ওপর দিয়ে ফ্রম সাউথ ব্যাংক টু নর্থ ব্যাংক। তো এটা এখন আমরা নর্থ ব্যাংকেই আছি আর কি। আজকের ভ্রমণ কাহিনী এখানেই শেষ করে পরের দিন চলে আসছি নতুন পর্বের গল্প নিয়ে।